হাই এভরিওয়ান, আজকের ক্লাসটা আমরা এই ফাঁকা সেট এই জায়গা থেকে শুরু করব। এর আগের ক্লাসগুলো যারা দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসই কিন্তু বেসিক ডেভেলপ করা হচ্ছে। তো আমরা ফাঁকা সেট থেকে শুরু করি। আর আমার কথাগুলো বা আমার সংজ্ঞাগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নিবে। তোমরা খাতা এবং কলম নিয়ে বসে যাও। তো প্রথমেই আসা যাক ফাঁকা সেট। ফাঁকা সেট, ফাঁকা সেট কাকে বলে তোমরা নোট করো। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেট বলে, তোমরা লিখে ফেলো। তো ফাঁকা সেটের ইংলিশ নাম হচ্ছে ইমপ্যাটি সেট। আর ফাঁকা সেটকে প্রকাশ করা হয় এই যে এই ফাঁকা সেট চিহ্নটা দ্বারা। এটা কিন্তু এভাবে হবে না, এটা হবে এভাবে, ডান থেকে বামে আসবে কোনাকুনি, ঠিক আছে? তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা কি দেখো, এক্স, এই চিহ্নটা কি বলো? এই চিহ্নটা হচ্ছে বিলংস। এক্স বিলংস টু এন, এর মানে কি? এর মানে হচ্ছে এক্স এর মধ্যে আমরা যে মানগুলো নিব সবগুলো এন এর মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। তো এক্স এর মধ্যে আমরা যেই সংখ্যা বা মানগুলো নিব সেগুলো অবশ্যই হবে কি স্বাভাবিক সংখ্যার। তারপর তারা দিয়েছে 10 থেকে এক্সটা কি বড় এবং 11 থেকে এক্সটা কি ছোট। এই যে দেখো, একটা মাথা যেই দিকে থাকবে ওই দিকটা ছোট, আর দুইটা মাথা যেই দিকে থাকবে ওই দিকটা বড়। তার মানে 10 থেকে এক্সটা কি বড় এবং 11 থেকে এক্সটা কি ছোট। ক্লিয়ার? তো এটা একটা এক্সাম্পল দিছে তারা ফাঁকা সেট হিসেবে। আমার প্রশ্ন হলো এটা কিভাবে ফাঁকা সেট হয়। তো দেখো, 10 থেকে এক্স বড় এরকম একটা আমরা স্বাভাবিক সংখ্যা নিব। স্বাভাবিক হতে হবে কিন্তু। আচ্ছা, তার আগে দেখো স্বাভাবিক সংখ্যা কোনগুলো, যেগুলো হচ্ছে 1 2 3 4 5 এরকম টাইপের, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো 10 থেকে বড় স্বাভাবিক সংখ্যাটা কি 11। আমাদের এরকম 11 নিতে হবে। এবং এখানে শর্ত অনুসারে কি বলছে, 11 থেকে এক্স এর মানটা ছোট হবে। তো 11 নিলাম, 11 থেকে আবার কিভাবে ছোট হবে? 11 থেকে ছোট কোনো কিন্তু মান নেই। 10 থেকে বড় এবং 11 থেকে ছোট মান আছে, তবে সেটা হবে দশমিকের মান। এই যে 10.5 কিংবা 10.2 এরকম টাইপের, 10.3 এরকম টাইপের, ঠিক আছে? তো এগুলো তো স্বাভাবিক সংখ্যা না, এগুলো দশমিক সংখ্যা। এই কারণে এই যে সেটটা এর কোনো উপাদান নেই, যেই সেটের কোনো উপাদান নেই সেইটাই হবে কি ফাঁকা সেট। এই যে এভাবে তোমরা দিবা ফাঁকা সেট, অথবা তোমরা এইভাবেও দিতে পারো। দ্বিতীয় বন্ধনী এভাবে খালি রাখবা দ্বিতীয় বন্ধনীর মধ্যে, ঠিক আছে? দুই পাশে দুইটা বন্ধনী হবে, একটা হবে ওপেনিং বন্ধনী আর একটা হবে ক্লোজিং বন্ধনী। ক্লিয়ার? আমরা আরেকটা এক্সাম্পল দেখব। আমরা যত এক্সাম্পল দেখব তত আমাদের বেসিক ডেভেলপ হবে। এক্স বিলংস টু এন। এক্সটা তারা বলছে মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি আমরা কি তা জানি? যেই সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যেই সংখ্যাকে, ওই সংখ্যাটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তোমরা নোট করে নিতে পারো, যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওইটাই হচ্ছে মৌলিক সংখ্যা। ক্লিয়ার? তো এখানে আমরা এটা বুঝি এক্স বিলংস টু এন মানে কি, এক্স এর মধ্যে আমরা যে মানগুলো নিব সেইগুলো হবে স্বাভাবিক সংখ্যা। তো আমরা তো স্বাভাবিক সংখ্যাগুলো বুঝলাম, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 এরকম টাইপের। আচ্ছা, বুঝলাম। দেন এখানে বলছে আবার, এখানে আবার নির্দিষ্ট করে স্পেসিফিক ভাবে কিন্তু বলে দিছে যে এক্সটা অবশ্যই কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তো যাদের বেসিক দুর্বল, ক্লাস 8 এ যাদের অঙ্কে প্রবলেম ছিল তারা কিন্তু এই জায়গায় আটকে যাবা। এক্সটা আবার মৌলিক সংখ্যা, এখানে কিন্তু ঘাবড়ে যাবা তোমরা। তো তোমরা বিশেষ করে এখানে খেয়াল রাখো, এই যে স্বাভাবিক সংখ্যাটা, এই স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় সংখ্যা আছে কিনা? হ্যাঁ, জোড় সংখ্যা কিন্তু আছে। এই যে জোড় সংখ্যা। আমি যদি বলি বেজোড় সংখ্যা আছে কিনা? হ্যাঁ, বেজোড় সংখ্যা আছে কিন্তু। তো স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় সংখ্যাও থাকতে পারে, বেজোড় সংখ্যাও থাকতে পারে, আবার মৌলিক সংখ্যা থাকতে পারে। এই যে 2 দেখো, 2 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, ঠিক আছে? বা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। তারপর 3ও কিন্তু মৌলিক সংখ্যা, 5ও কিন্তু মৌলিক সংখ্যা। তো একটা স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড়ও থাকতে পারে, বেজোড়ও থাকতে পারে, মৌলিকও থাকতে পারে।
এই কারণে তারা লিখছে যে এক্সটা, আমরা স্বাভাবিক সংখ্যা তো নিবই, এক্সটা অবশ্যই কি হতে হবে, মৌলিক সংখ্যা হতে হবে। তো আমাদের পরীক্ষার প্রশ্ন যিনি করবে তিনি এইভাবে ঘুরিয়ে দিতে পারে, এখানে মৌলিক সংখ্যা না হয়ে তারা জোড় সংখ্যা দিতে পারে বা বেজোড় সংখ্যা দিতে পারে, ঠিক আছে। তবে আমাদের যদি বেসিকটা স্ট্রং হয় তাহলে আমরা অবশ্যই এগুলো পারবো, একদম ইজি, ঠিক আছে, ইজি ওয়েতে সমাধান করে দিতে পারবো। তো যাই হোক, এক্সটা এখানে প্রথমে বলছে স্বাভাবিক সংখ্যা, তারপর তারা বলল না এক্সটা অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। আচ্ছা, এখানে দেখো শর্ত দেখো, এই যে 23 থেকে এক্সটা কি হবে, বড় হবে। তো 23 থেকে বড় এরকম কোনো মৌলিক সংখ্যা আছে কিনা আমরা দেখি। 24টা কি মৌলিক সংখ্যা? না, জোড় যেহেতু এর মধ্যে কিন্তু 1 এবং 24 ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, তো এটা মৌলিক কোনোভাবেই হবে না। 25 কি মৌলিক সংখ্যা? 1 এবং 25 ছাড়াও 25-এর মধ্যে কিন্তু 5 দ্বারা ভাগ যাচ্ছে, তো এটাও হবে না। 26 কি হবে? 26ও হবে না কিন্তু। দেন 27, 27-এর মধ্যে ভাগ যাচ্ছে, 3 নং 27, 28-এর মধ্যে যাচ্ছে। তো তারপর বলছে কি 29 থেকে x এর মানটা ছোট হবে, তো আমি তো আর 29 যেতে পারবো না, ঠিক আছে। এই কারণে এইটা হবে ফাঁকা সেট, কারণ এর কোনো উপাদান নেই। তুমি এভাবেও লিখতে পারো অথবা এই যে এইভাবে লিখতে পারো, ঠিক আছে, ক্লিয়ার। তারপর আসা যাক উপসেট কি, তোমরা খাতায় এটা নোট করো। কোনো সেট থেকে, কোনো সেট থেকে যতগুলো, কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের কি বলে, ওই সেটের উপসেট বলে। ক্লিয়ার? কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে বা প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। তো এখানে একটা এক্সাম্পল দেখো, এখানে এ হচ্ছে একটা সেট, এর মধ্যে আমরা জাস্ট, আচ্ছা আমরা 3টা সেট নিই, তাহলে তোমাদের সোজা হবে। 3টা সেট আমরা নিলাম। এখন এই যে সেটটা, এর সেট গঠন করব বা উপসেটগুলো বের করব। তো এগুলো কিন্তু পরীক্ষায় আসে, সেট গঠন বলবে যে বের করার জন্য, বা উপসেটগুলো কি কি বের করার জন্য বলবে, ঠিক আছে। তো সেট গঠন বা উপসেটগুলো আমরা কিভাবে বের করব? এখানে উপাদান কয়টা, এই যে ব্র্যাকেটের ভিতরে যেগুলো, এগুলো হচ্ছে উপাদান, এ বি সি 3টা উপাদান। আমরা প্রথমে তিনটাই লিখব, ঠিক আছে। তারপর 3টার কাজ কিন্তু শেষ, এরপর আমরা 2টার কাজ করব, অর্থাৎ 2টা উপাদান নিব। অর্থাৎ এ দ্বারা একবার বি কে নিব, এই যে এ দ্বারা একবার বি কে নিলাম, তারপর এ দ্বারা একবার সি কে নিব, এই যে এ দ্বারা একবার সি কে নিলাম, এর কাজ শেষ। তারপর আমরা কি করব, বি নিব, বি দ্বারা একবার সি কে নিব, এই যে বি দ্বারা একবার সি কে নিলাম। একদম ইজি কিন্তু। তারপরে যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই ভিডিওটা টেনে দেখার চেষ্টা করবা। তো প্রথমে আমরা 3টা নিলাম, তারপর আমরা 2টা নিয়ে কাজ করলাম, এখন আমরা একটা নিয়ে কাজ করব। অর্থাৎ একবার এ নিলাম, একবার বি নিলাম, দেন একবার সি নিলাম। তো সবগুলোর কাজ শেষ, সব শেষে আমরা একটা ফাঁকা সেট দিব। ক্লিয়ার? আর এখানে দেখো সবগুলোর পর দেখো এখানে কমা বসছে, এই যে কমা কমা কমা, তারপর ব্র্যাকেটের ভিতর কমা, সব জায়গায় কমা হবে, কমা অবশ্যই দিতে হবে। তো এই যে সেটগুলো তৈরি হয়েছে, এটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এমনকি ফাঁকা এই যে এই সেটটা, এইটাও কিন্তু একটা সেট। তো কয়টা সেট তৈরি হইলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ক্লিয়ার? তো এই যে সেটগুলো তৈরি হয়েছে, এদের প্রত্যেকটাকে এই সেটের কি বলে, এই সেটের উপসেট, ঠিক আছে। এই প্রত্যেকটা সেট হলো উপসেট, কার উপসেট? এর উপসেট। ক্লিয়ার? এখন আসা যাক, এই যে উপসেট যে প্রকাশ করা হয় এইটার চিহ্নটা হচ্ছে এই যে এইটা, উপসেটের চিহ্ন হচ্ছে এইটা, ঠিক আছে। তোমরা মনে রাখো উপসেটের চিহ্নটা কি, এইটা।
তো তোমাদের পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসে, এই যে ফাঁকা সেট, এটা যে কোনো সেটেরই উপসেট। যেমন ধরো জাস্ট এখানে এ একটা সেট বললো আমাদের সেট গঠন করার জন্য, তখন আমরা এটাকে কিভাবে করব? এই যে প্রথমে এ লিখবো, তারপর ফাঁকা সেট লিখবো, অর্থাৎ ফাঁকা সেট কিন্তু সব জায়গার মধ্যে আসছে। তো এই জন্যই এই প্রশ্নটা বা এই কথাটা, ফাঁকা সেট যে কোনো সেটেরই কি উপসেট। তো তোমাদের আরেকটা বেসিক হচ্ছে, এখানে ধরো বি একটা সেট, এর মধ্যে থাকলো এ বি। তো এই যে এ বিটা এর মধ্যে কিন্তু এ সেটের মধ্যে কিন্তু আছে, ঠিক আছে? তো যেহেতু আছে তার মানে এর সাপেক্ষে বিটা হচ্ছে কি উপসেট। কারণ আমরা যখন এ দ্বারা সেট গঠন করব, মানগুলো কিন্তু এই যে এর মধ্যে একটা মান, এইরকম একটা মান পেয়ে যাব, ঠিক আছে? যেহেতু পেয়ে যাব, তো অবশ্যই এটা কি উপসেট। কার উপসেট? এর উপসেট। ক্লিয়ার? এখন আমি এটাকে কিভাবে পড়ব? আমি যদি বলি বিটা হচ্ছে এর একটা উপসেট, তখন বিটা হচ্ছে বি প্রথমে লিখবা, তারপর উপসেট চিহ্নটা দিব। বিটা কার উপসেট? এর উপসেট। এইভাবে মূলত পড়া হয়, বিটা এর উপসেট বা বিটা এর সাবসেট, বি সাবসেট এ। আরেকটা তোমাদের প্রশ্ন আসে, প্রত্যেকটা সেট নিজেই তার উপসেট, এটা নোট করা। প্রত্যেকটা সেট, এই যে প্রত্যেকটা সেট নিজেই তার উপসেট, এটা আবার কি কথা? এই যে দেখো, আমরা যে এ সেটটা গঠন করলাম, এটা তো প্রথম সেটটা ছিল, তখন দেখো এই যে উপসেটগুলো তৈরি হয়েছে এবিসি, দেখো এই যে সেটটা আর এই সেটটা কিন্তু সেম। তার মানে এই যে সেটটা, এটা কি ছিল? উপসেট, আর এটা ছিল মেইন সেট। তো কথাটার মানে হলো এইটাই, প্রত্যেকটা সেট, এই যে প্রত্যেকটা সেট নিজেই তার উপসেট। এই সেটটার নিজেরই একটা উপসেট, কারণ এই যে উপসেট তৈরি হয়েছে। এখন ক্লিয়ার? তো এইটা তো এ সেটটা, ঠিক আছে? তো এ সেটটা নিজেই তার উপসেট, এ উপসেট এ সেটটা নিজেই কি তার একটা উপসেট। ক্লিয়ার? তো এখন ধরো এ দিয়ে এখানে দিল এ বি সি ডি ই এফ, এরকম উপাদান কয়েকটা দিল। তো এটা যদি এমসিকিউর মধ্যে আসে, আমরা যদি এটাকে নর্মাল ওয়েতে সেট গঠন করে বা উপসেট বের করতে যাই, তাহলে অনেক 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 টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখা যায় তোমরা ফেস লাগিয়ে দিবে, অনেক ক্ষেত্রে পারাই যাবে না। 3টা পারা যায় সহজেই, 4টাও ইজিলি পারা যায়, কিন্তু 5টার পর থেকে আর সম্ভব হয় না, মানে অনেকে ভুল করে ফেলে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা একটা সূত্র ইউজ করব, এই যে 2 to the power n, এটা হচ্ছে উপসেট কয়টা এর বের করার সূত্র। তো n মানে হচ্ছে উপাদান, এখানে উপাদান কয়টা? আচ্ছা দেখো, এখানে উপাদান হচ্ছে 2টা 3টা 4টা 5টা 6টা, আমরা n এর জায়গায় কি দিব? 6 দিব। তো 2 এর উপর এই যে 6, এর মানে কি 2 6টা, 2টা 3টা 4টা 5টা 6টা। এখন 6টা এই যে 2 গুণ করলে যত হবে অতই হবে এর উপাদান সংখ্যা, একদম ইজি কিন্তু হয়ে গেল, ঠিক আছে? যেমন এটা দেখো, এর উপাদান কয়টা ছিল? 3টা। তো আমরা যখন 2 এর উপর n এর জায়গায় 3 বসাবো, তখন অ্যান্সারটা বের হবে 8। তো আমাদের উপাদান সংখ্যা কিন্তু দেখেছিলাম যে 8টাই ছিল, ঠিক আছে? তারপর আসা যাক প্রকৃত উপসেট, এইটাও তোমরা নোট করো। কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে, কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেট গুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। প্রকৃত উপসেট বলে। দেখো আমি আবার ক্লিয়ার করতেছি, কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে, আচ্ছা আমরা এখানে একটা সেট নিই,
এই যে এখানে একটা সেট নিলাম 3 4 5, এই সেটটা থেকে গঠিত উপসেটের মধ্যে, আচ্ছা এই সেটটাকে আমরা গঠনও করে ফেলি। আমরা তো কিভাবে গঠন করতে হয় তাও শিখছি। তো তারপর তোমরা বলো প্রথমে কি লিখবো? আমরা প্রথমে 3টা লিখবো, এরপরে দুইটার কাজ 3 দ্বারা একবার 4 কে নিব, দেন 3 দ্বারা একবার 5 কে নিব, 3 এর কাজ শেষ। তারপর 4 দ্বারা একবার 5 কে নিব, 4 এর কাজও শেষ। এরপর একটা একটা করে নিব, 3 4 দেন 5 এবং ফাঁকা সেট নিতে হবে, শেষ। এই যে গঠন হলো। তো কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে আমরা গঠন করলাম যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। এখন এই যে সেটগুলো গঠন হয়েছে এগুলো তো উপসেট, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রদত্ত উপসেট। এখন আমি যে উপসেটগুলো গঠন করলাম এগুলোর সংখ্যা যদি কম হয় প্রদত্ত যে এই উপসেটটা, তাহলে ওইগুলাই হবে কি প্রকৃত উপসেট। আচ্ছা এখানে দেখো 3 4 5, এখানে 3টে উপাদান, এখানেও 3 4 5 3টে উপাদান, তো এটা প্রকৃত উপসেট হবে না। কারণ প্রকৃত উপসেট হওয়ার নিয়ম হচ্ছে প্রদত্ত বা মেইন যে উপসেটটা এটার থেকে কম হতে হবে উপাদান। তো এখানে তো সমান সমান, তো কম কোনটা? দেখো 3 4, এখানে কম রয়েছে, এখানে কম রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, অর্থাৎ এই সবগুলোই হচ্ছে প্রকৃত উপসেট। তো তোমাদের এমসিকিউর মধ্যে প্রকৃত উপসেটের একটা সূত্র আসে 2 টু দি পাওয়ার n মাইনাস, এই যে n মাইনাস 1, অর্থাৎ n হচ্ছে উপাদান সংখ্যা। এখানে উপাদান সংখ্যা কয়টা দেখো, এখানে উপাদান সংখ্যা হচ্ছে 3টা, আমরা 3 বসাবো, মাইনাস 1 দিব। তো 2 এর উপর 3, 3টা 2 গুণ যদি করি তাহলে কত পাবো? 8 পাবো। 8 থেকে 1 বিয়োগ দিলে কত পাবো? 7, অর্থাৎ আমাদের প্রকৃত উপসেট হবে 7টা। এখানে কি 7টা প্রকৃত উপসেট কিনা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে? আর প্রকৃত উপসেটের চিহ্ন হচ্ছে এইটা, যখন এইটা দিব তখন এটা হবে উপসেট, আর যখন জাস্ট এইটা দিব তখন এটা হবে প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। আচ্ছা তারপর বইয়ে একটা উদাহরণ দেওয়া রয়েছে, উদাহরণটা হচ্ছে এইরকম একটা অঙ্ক দেওয়া রয়েছে, দিয়ে তারা বলছে কি উপসেটগুলো লিখে এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। তো কিভাবে উপসেট বের করে বা সেট গঠন করে আমরা কিন্তু অলরেডি পারি, ঠিক আছে? উপসেট সমূহ, পি এর উপসেট সমূহ কি কি আমরা এখন বের করে ফেলি। প্রথমে 3টা নিতে হবে, তো তোমরাই বলো এরপরে কয়টা নিব? 2টা করে নিব। এক্স দ্বারা একবার ওয়াই কে নিব, দেন এক্স দ্বারা একবার জেড কে নিব, এক্স এর কাজ শেষ। তারপর ওয়াই দ্বারা জেড কে নিব, ঠিক আছে? ওয়াই এর কাজও শেষ। এখন আমরা একটা একটা করে নিব, এক্স ওয়াই দেন জেড, সবশেষে আমরা কি দিব? ফাঁকা সেট দিব, ঠিক আছে? এই হলো উপসেট। আর আমাদের কি বলছে? প্রকৃত উপসেট নির্ণয় করার জন্য। তো প্রকৃত উপসেট সমূহ, আচ্ছা প্রকৃত উপসেট গুলো দেখো, এই যে এক্স ওয়াই জেড এইটা ভাদে যা থাকবে সবই কি প্রকৃত উপসেট। তো তোমাদের পরীক্ষায় যদি এরকম ভাবে উপাদানগুলো চেঞ্জ করে আসে তাহলে তোমরা পারবা কিনা কমেন্টে অবশ্যই জানাবা। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? পরবর্তী ক্লাসটা আমরা সেটের সমতা এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাই।